শুরু হচ্ছে নাটক হন্যমান। নাটক তীর্থঙ্কর চন্দ, পরিচালনা পাপড়ি বসু। অভিনয়ে আছেন সোমা নাহা, অপু দাঁ, সৌম্যজিৎ দে, কৃষ্ণকান্ত মজুমদার। দর্শকদের কাছে অনুরোধ, নাটক চলাকালীন অনুগ্রহ করে আপনার মোবাইল ফোনটি নিষ্ক্রিয় করে রাখুন। শুরু হচ্ছে নাটক হন্যমান। আকাশবাণী কলকাতা। একটু পরেই দিল্লি থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। দিদি, দিদি, যাই। কি রে, তুই একা একা উপর থেকে নেমে এলি যে? হ্যাঁ, সন্ধে হয়ে গেছে কখন? পাশের বাড়ির টিভিতে
অনুষ্ঠান শুরুরও মিউজিক শুনলাম, অথচ তুমি ওপরে গেলে না। ভাবলাম কিছু হয়েছে কিনা। না, কিছু হয়নি। হাতে কাজ একটার পর একটা শেষ করব, তবে তো যাব। দূরে, ওই দূরে বাজারের দিকটায় বহু লোকের চিৎকার আর বোমা পড়ার আওয়াজ শুনলাম। তপু বেরোয়নি তো? না, বাড়িতেই আছে। কিসের গন্ডগোল দিদি? কোথায়? ওই যে বাজারের দিকে শুনলাম। ও আবার শুরু হয়েছে। আবার? হ্যাঁ, যতদিন না ওরা পুরোপুরি শেষ হয়ে যাবে ততদিন এসব চলতেই থাকবে। এক এক সময় আমার মনে হয় আমার চোখের সঙ্গে যদি কান দুটো চলে যেত, বেঁচে যেতাম। এই এই বীভৎস ভয়ঙ্কর শব্দ আর শুনতে হতো না। ঘরের দরজা জানলা বন্ধ করে রাখ, তাহলে ওসব আওয়াজ শুনতে হবে না। দিদি, হুম? একটু বসবি আমার কাছে? তুমি এখানে বসো। আজ এত বেশি করে পুরনো সব কথা মনে পড়ছে, আর ওই চিৎকার শব্দ সব যেন কেমন ঠেলে ঠেলে পেছন দিকে নিয়ে যাচ্ছে। দিদি একটু বস না আমার কাছে। বসছি, কিন্তু ও সমস্ত কথা একদম নয়। আচ্ছা, তুই সবসময় এরকম পাগলের মতো করিস কেন বলতো? দিদি, আর একবার ভাগলপুর যাবি? কোথায়? ভাগলপুর একবার। আমি হয়তো চোখে দেখতে পাবো না, কিন্তু স্কুলের সামনে ওই কাঠগোলাপ গাছটার নিচে একবার দাঁড়াবো। মনে হচ্ছে, আমার কেবলই মনে হচ্ছে, ওখানে গেলেই বোধহয় আমি আবার সব কিছু দেখতে পাবো। দিদি, দিদি যাবি? দিদি, কি? আমি না বলে থাকতে পারলাম না। নিজেকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিন্তু পারছিলাম না। দিদি, আমি তোকে কষ্ট দিলাম? না। আমি জানি তুই কষ্ট পাবি, কিন্তু কার কাছে বলি বল? তপুকে এই সমস্ত কিছু বলতে পারি না, চাইও না। নিজে নিজে বিড়বিড় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার ক্লান্তিও নেই, আমার দুঃখও হয়। আমি শুধু জ্বলি আর অপেক্ষা করি। এত রাত বুঝে রাখিস না দিদি। হ্যাঁ, সব ভুলে যাবো। যেমন তুমি ভুলে গেছো, তপু ভুলে গেছে, আমিও সবকিছু ভুলে যাব। এখনো ভুলতে পারিনি বলেই নিজেকে বাঁচিয়ে রেখেছি। যেদিন তোমাদের মতো সবকিছু ভুলে যাব, সেদিন আর কাউকে কিছু বলার সুযোগ দেব না। নিজেকে নিজেই শেষ করে দেব। কি হলো, ওপরে যাচ্ছিস? হ্যাঁ। এই নে। ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে রাখিস। ঘরের আলো যেন বাইরে না যায়, বাইরে কারফিউ চলছে। কি কি চলছে? কারফিউ। দিদি, আবার এরকম করছে। আরে আরে, কি হলো? বস বস এখানে, কি হলো? বস কি হলো? বস। কি হলো? কি হলো মামু? কি হলো? আরে আমি কাঁপছো কেন? কি হলো? তপু, তপু, কারফিউ। কারফিউ? তুমি বলেছো? হ্যাঁ। আশ্চর্য, দিন দিন তুমি কি পাগল হয়ে যাচ্ছ? তোমরা কি করে স্বাভাবিক আছো সেটা ভেবেই আমি পাগল হয়ে যাচ্ছি। তাই বলে মামু কেউ? মামু আলাদা কেউ নেই। তোমাদেরকে আঘাত করলে তোমরা তর্ক করবে, কথা বলবে, আর তাতে সমস্ত ঘটনা তোমরা ভুলে যাবে। যেগুলো তোমরা ভুলে যেতে চাইছো নিজের ইচ্ছায়, সানন্দে, সেগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মাঝে মনে হয় আমিও না সব ভুলে তোমাদের মতো স্বাভাবিক হয়ে যাই। 22টা বছর বড় কম কথা নয়। আমি উপরে যাচ্ছি। তপু, বলো। তুই
আমার উপর রাগ করিসনি তো? না গো মামু, রাগ হয় আমার ভাগ্যের ওপরে। তিনজনের সংসার আমরা কেউ সুস্থ নই, কখনো আমরা একে অপরকে ছুতেই পারি না। দিদিকে আমরা কেউ বুঝতেও পারলাম না রে। এটা বুঝতে পারা না পারার কথা নয় মামু, নিজেকেও বুঝতে হয়। সর্বক্ষণ এই একই আগুনে জ্বললে না, জীবনে কারো সবসময় একই চিন্তা মাথার মধ্যে গেঁথে রাখলে কেউ কিচ্ছু সুখী থাকতে পারে না, কারোর পক্ষে তা সম্ভব নয়। সেই জন্য তো তার অতীত দায়ী রে। মানলাম, কিন্তু নিজেকেও তো বুঝতে হয়। বলো না, এই কিছুক্ষণ আগেও এই সারাক্ষণ তো ওই একই আগুনে উনি জ্বলে যাচ্ছে। এক এক সময় মনে হয় আমার আমার চোখের সঙ্গে কান দুটো যদি চলে যেত এইসব শুনতে হতো না। হয়তো হয়তো আমাকে আর এইসব কথা শুনতেই হতো না। বলো। এত সহজে কি আর দিদি শান্ত হওয়া সম্ভব রে? তাহলে একবার আমার কথাটা ভাবো তো, আমার কথাটা ভাবো। প্রত্যেক দিন এই চৌকাঠ পার হওয়ার পরে আর ফিরে আসার মাঝের সময়টা আমার কি পরিমাণ আতঙ্কে কাটে। সব সময় ভাবি বাড়িতে গিয়ে বাড়ি থেকে দুজনকে সুস্থ পাবো তো, একজন অন্ধ আর একজন অর্ধ উন্মাদ। তাহলে তাহলে তো তোর পক্ষেই দিদিকে আরো স্পষ্ট করে বোঝা সম্ভব। দিদি যে এখনো এখনো পুরোপুরি উন্মাদ হয়ে যায়নি, সেটাই তো তোর আমার পরম সৌভাগ্য। আমার লাঠিটা দে। যাই, দুর্যোগ কেটে গেলেই দিদি আবার ঠিক হয়ে যাবে। না গো মামা, এই দুর্যোগ আর কাটার নয়, এই চলতেই থাকবে। সেই জন্য তো আমরা আমরা কেউ কাউকে দোষারোপ করতে পারি না। কেউ কেউ কাউকে দোষারোপ করতে পারি না। দোষারোপ করতে পারি না রে, দোষারোপ করতে পারি না। তপু, 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 এই আমার গোলাপ পাতা পোকা মারা ওষুধটা কোথায় রেখেছিস রে? কি কি হলো? এত চমকে উঠলি কেন? কি ভাবছিস? না কিছু না, বলো। বলছিলাম আমার আরে- গোলাপ গাছে পোকা মারা ওষুধটা কোথায় রেখেছিস? আমি দেখিনি। তোমার ওই গোলাপের বাগানেও আমার কোনো আগ্রহ নেই, আর পোকামালার বিষয় আমার। দাঁড়াও, কোনটা? ওই নীল রঙের শিশিটা? হ্যাঁ, রান্নাঘরে মিশ্রপের নিচে ছিল। ওটা আমি সরিয়ে রেখেছি। কেন? তুই জানিস না জিনিসগুলো জায়গা মতো না থাকলে আমাকে শুধু শুধু খুঁজে মরতে হয়? খুঁজে মরো সেও ভালো, শুধু বিষ খেয়ে মরো না। ওষুধটা দেওয়ার সময় বলেছিলাম, মা ওটা মারাত্মক বিষ, এক বালতি জলে মোটে 5 ফোঁটা মেশাতে হয়। তুমি কোথায় রেখেছিলে? দিন দেখবে নিতুর মা ঘর মুচ্ছে আর নিতু মনের সুখে শিশিটা চুষছে, তখন আর দেখতে হবে না। নিতু তো নিতু, নিতুর এই মামা পর্যন্ত 4 ফোঁটাতেই কাজ। এই নাও ধরো, কাজ হয়ে গেলে আলমারির ভেতর ঢুকিয়ে রেখো। আর এই যে শোনো, তুমি কি এত রাতে গোলাপ গাছে বীজ দেবে? না, কাল সকালেই দেবো। তোকে যদি জিজ্ঞেস করতে ভুলে যাই তাই। কাল সকালে বাড়িতে আছি, বেরোবো না। কেন বেরোবি না কেন? ওদিকে গন্ডগোল এখনো কমেনি? ওদিকে কমেছে, এখন এদিকে বাড়ছে। ও, কিছুক্ষণ আগে কাছে পিঠে কোথায় যেন একটা বোমা ফাটা, আর তোর মামা ভাবলো বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি নয়, শ্রাদ্ধ। তা বেরোবি না যখন ব্যাগ গুছোচ্ছিস কেন? গুছিয়ে রাখি, অবস্থা ভালো হলে বেরোতে হবে। পরশু ইউনিভার্সিটিতে এই কেমিক্যালগুলো পৌঁছানোর কথা ছিল, কিন্তু কি করবো, 3 দিন ধরে শুধু গোছাও আর খোলো, গোছাও আর খোলো। আর সকালটা দেখি, নাহলে বিকালে একটা কিছু ব্যবস্থা করতেই হবে।
আচ্ছা মা, দাদার ছবিটা তো প্রত্যেকদিন 4 বার করে মোছো, আমার মুখটার দিকে তো একটু ভালো করে তাকিয়ে দেখো না। বুঝেছি, দাদার মতো আমিও ছবি হয়ে গেলে তখন কি? আমার কি হলো? আরে তুমি তো রেগে যাচ্ছ কেন? সবসময় সবকিছু ঠাট্টা দিয়ে সহজ করে তোলা যায় না তো। একটি বিশেষ সতর্কবার্তা। রাজ্যের বর্তমান বিশৃঙ্খল পরিস্থিতির মোকাবিলায় আজ রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সর্বত্র কারফিউ জারি করা হয়েছে। শান্তিপ্রিয় নাগরিকদের কাছে অনুরোধ, ওই সময়ের মধ্যে কেউ বাড়ির বাইরে বেরোবেন না। এনে চা। হ্যাঁ দাও। আমি তো ভাবলাম তোমার এই গোলাপ গাছের দৌলতে আজকে আর চা পাওয়া যাবে না। তোমারটা বই আনছি। আচ্ছা তুমি বসো, তুমি বসো, আমি এনে দিচ্ছি। বাস, হট, 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 বাস। আরেকটু হলেই দুধটা বেরালেই পেটে যেত। মেঝেতে ঢাকা না দিয়ে রেখে চলে এসেছিলে, আলমারিটাও খোলা। কেন ধরো। আজ আজ কেন জানি না বারবার ওই দিনটার কথা খুব মনে পড়ছে। এত স্পষ্ট। বলছি তো, সেটা আমারই দোষ। দাদার কথায় তোমায় রাগিয়ে দিলাম বলেই তো। দীপুটা দীপুটা দু হাত বাড়িয়ে তোর বাবার কোল থেকে আমার দিকে আসতে চাইছে, আর চারিদিকে আগুন। মা একটু চুপ করে বসো তো, একটু চুপ করে বসো। তুমি একটা কাজ করো, আমার আমার লিস্ট করে একটু মেলাও তোমার। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে না 3-4 জন করে সাপ্লাই জুটেছে। একটু এদিক ওদিক হয়ে গেলে আর অর্ডার পেতে হচ্ছে না। নাও দেখো দেখো। বাবা, আমার ভালো লাগছে না রে। তুই নিজেই কর। মা তুমি আমার একটা কোনো কাজ করতে চাও না, একটা না। একটু কাজ করলে না ওইসব ভুলভাল চিন্তাগুলো আর মনের কাছে ঘেঁষবে না। কেন ভাবো বলো তো এইসব? মনটাকে একটু শক্ত করো। 22টা বছর মনটাকে শক্ত করার জন্য এই বাইরে বাইরে মাইকে কি বলছে রে? হ্যাঁ, মাইকে কি বলছে? হ্যাঁ, ও কিছু না, ওই হুটপাট ঘর থেকে বেরোতে বারণ করছে, এই যা। তাহলে এই তুই দরজা জানলা বন্ধ করছিস কেন? আরে কি হবে ওইসব শুনে? তুই কি ভেবেছিস ওই দরজা জানলা বন্ধ করে সবকিছু আমার থেকে লুকোতে পারবি? কি আশ্চর্য, আমি তোমার কাছে কি লুকোবো? রেডিও টিভিতে খবর আটকাতে পার, দরজা জানলা বন্ধ করে বাইরের শব্দ আটকাতে পার, কিন্তু বাতাসে ধোঁয়ার গন্ধ আটকাতে পারো কি? মা তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো তো। আজ 3 দিন হলো নিধুর মা কাজে আসছে, 2 দিন হলো তুই বাইরে বেরোচ্ছিস না, চারিদিকে পুলিশের গাড়ি টহল দিচ্ছে, অনবরত বোমা ফাটছে, তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝতে পারি না? আরে ওরা হুটপাট ঘর থেকে বেরোতে বারণ করছে, এই যা। এই তো তুমি বিশেষ কি বুঝে ফেলছো? কোনো মানুষের অভিজ্ঞতা, ঘর পোড়া স্মৃতি থাকলে বাতাসে ধোয়ার গন্ধ সবচেয়ে আগে সেই টের পায়। আমি শুধু এখন জানতে চাইছি যে ঘটনাগুলো ঘটছে সেটা কোন পর্যায়ে। জানি না যে ঘটনাগুলো করছে সেগুলো কোন পর্যায়ে, কিচ্ছু জানি না। যা খুশি ভাবো একা একা। বললাম আমার লিস্টে একটু মেলাও, তা না শুধু। আমি বাইরে যাব। কোথায় যাবে?
কোথায় যাবে? কোথাও যাবে না, এখানে বসো, এইখানে বসো, কথা বলো। কথা বলে কোনো লাভ নেই। তোমার আমার সুর আজ একসাথে মিলবে না তো। তোমার স্বপ্ন সুন্দর আর পবিত্র, আর আমার অতীত চাপ চাপ রক্ত আর একটা মানুষের বিভৎস চিৎকার। দুটোকে তুমি কখনোই একসাথে মেলাতে পারবে না, বিশেষত আজকের দিনে। আজকের দিন কেন মা? আজকের দিন কেন? 20টা বছর এখানে আছি, তারপরও তোমার এইসব চিন্তা? এ কি তোমার সেই ভাগলপুর থেকে চলে আসার মতো? তুমি কেন সবসময় তোমার নিজের কথা ভাবছো? আমি তোমার কথাও ভাবছি। ঠিক আছে, তাহলে একবার ভাবো তো, বাজারের পেছন দিকে তো সব রকম লোকেরাই থাকে, আগুন কি শুধু বেছে বেছে একদল লোকের ঘর পোড়াচ্ছে? জানি না, জানতেও চাই না। আমার আমার শুধু একটাই কষ্ট যে আমার মনটাকে আমি এখনো শান্ত করতে পারলাম না। বলা ভালো যে শান্ত করার মতো কোনো কাজই করে উঠতে পারলাম না। তুমি তেমন ছিলে না মা, তুমি দিন দিন এমন কেন হয়ে উঠছো? রোজ রোজ শেষের দিনটার দিকে যতই এগোচ্ছে ততই একটা মানুষের বিভৎস চিৎকার আমার পাগল করে দিচ্ছে। শর্মা বাঁচাও, শর্মা বাঁচাও। প্রতিনিয়ত আমার কানের সামনে কে যেন বলছে, শর্মা প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। এখানে বসো, চুপ করো, চুপ করো। ছাড়, আমি বাইরে যাই। কোথায় যাচ্ছ? যাই, বাইরে গিয়ে মনের জ্বালাটাকে একটু বাড়িয়ে নিয়ে আসি, দেখি তার আজ তোমার মনে লাগাতে পারি কিনা। তুমি যেটা চাইছো সেটা অযৌক্তিক মা, অবান্তর, একটা ভুল চিন্তা। থামো, তোমার বাবাও না এই কথাগুলোই বলতেন, এই কথাগুলোই বলতেন। মানুষ হলো মানুষ, তার কোনো জাতি নেই, ধর্ম নেই। আর সেই মানুষটাই যখন দুভাগ হয়ে মাটিতে পড়েছিল, তার কারণ আর যাই হোক, সেটা ধর্ম নয়। সেটাই সেটাই ওই অঞ্চলের মানুষগুলো ডাক্তার বাবু বলতে অজ্ঞান ছিল। তাহলে কোন নিমেষে এত তাড়াতাড়ি সেই মানুষটাকে দেবতার আসন থেকে নামিয়ে রাস্তার কুকুরে পরিণত করেছিল বলতে পারো? থাক মা, থাক, আজকে তোমার সঙ্গে এইসব আলোচনা করতে চাই না। কেন? কারণ তুমি বললে বুঝবে না, তাই। না বললে যুক্তি সবসময় না বলাই থাকে তো। তুমি আসলে আলোচনা করতে চাওই না মা, চাও তোমার যুক্তিগুলোকে আমার উপরে চাপিয়ে দিতে। হ্যাঁ, সেদিন যারা ভাগলপুরে দাঙ্গা করতে এসেছিল তাদের মুখ কারোর চেনা ছিল না, এ কথা তোমার কাছে আর মামুর কাছেই শুনেছি। তারা একটা ভ্যানে করে আসে, দাঙ্গা করে, আবার ভ্যানে করেই চলে যায়। যাওয়ার সময় ওরা বহু মুসলমানের দোকানপাট পর্যন্ত লুট করে নিয়ে যায়। কারণ ওরা ভেবেছিল ওগুলো হিন্দুদেরই দোকান। আমিও ঠিক তাই বলতে চাইছি মা, ওরা জানতোই না কোথায় কে। ওরা শুধু আমাদের মতো দু একটা দোকানপাট লুট করতে আসেনি মা। দাঙ্গার সময় হিন্দু মুসলিম কিচ্ছু ভেদ থাকে না, দাঙ্গাবাজরা শুধু দাঙ্গা করে, আর বাকিরা মানুষ। তুমি তোমার এই সমস্ত চিন্তা ভাবনা নিয়ে নিশ্চিন্তে বসে থাকতে পারো, তাতে আমার মনের জ্বালা একটুও জুড়বে না। কিসে জুড়বে? হাতের কাছে একটা অসহায় মানুষকে পেয়ে খুন করলে? ঠিক আছে, যাকে তুমি শাস্তি দেবে সে কি সেই লোক যে বাবার বুকে সরকি বিধিয়েছিল? না, হয়তো সে সেই লোক নয়, তবে ওদের ভয় দেখাতে না পারলে না ওদের এই হিংস্র স্বভাব পাল্টানো যাবে না। অপূর্ব, কোথায় কোন হিন্দু অপরাধ করলো আর তার জন্য যদি কোনো মুসলিম আমাকে হত্যা করে, তাহলে সেই মানুষজন একজন হিন্দু, একজন সভ্য মানুষ হবে না, সেটা অসভ্য মানুষেরই কাজ হবে, এবং সেটাই করা উচিত। ঘরের মধ্যে যখন কোনো সাপ ঢুকে পড়ে তখন সেই সাপটাকে মেরে ফেলে আমাদের প্রথম কাজ বলে মনে হয়। কই, তখন তো সভ্যতার প্রশ্ন ওঠে না। ভবিষ্যতের কথা ভেবে ওই অসভ্য কাজটাকে একমাত্র কর্তব্য বলে মনে হয়। পৃথিবীর একদল মানুষকে শেষ করে দিলে সবকিছু ভালো হয়ে যাবে তো? আচ্ছা, যদি এটা ভাবো তো, যদি ওরা ঠিক এর উল্টোটা করে, যদি ওরা আমাদের শেষ করে তাদের ভবিষ্যৎ আরো সুন্দর করে তুলতে চায়,
তুমি কি ভাবছো? ওরা সেটা ভাবে না। ওরা ভাবে আমরাই বরং উদার হয়ে এতদিন যুক্তি দেখিয়েছি, এবার অন্যভাবেও দেখাতে হবে। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। তোমার বোধ, বুদ্ধি, শিক্ষা, মানসিকতা সব লোপ পেয়ে গেছে মা, সব লোপ পেয়ে গেছে। তোমার সঙ্গে কথা বলতে না আমার আমার অস্বস্তি হচ্ছে, বমি পাচ্ছে। কোথায় যাচ্ছিস? বাইরে, এখানে আমার অস্বস্তি হচ্ছে। বাইরে কারফিউ চলছে। এখনো শুরু হয়নি। আসসালামু আলাইকুম। হঠাৎ কারফিউ শুরু হয়ে যায়, বেরোতে পারছি না। এই জায়গাটা আমি ভালো করে চিনিও না। আমি আপনাদের কোনো ক্ষতি করবো না। দেখুন আমার কাছে কিছু নেই। এখানে একজনের খোঁজে এসেছিলাম। অনুগ্রহ করে কিছুক্ষণ সময় যদি আশ্রয় দেয়। ধন্যবাদ। আমার নাম আব্দুল। আপনাদের অসুবিধে ঘটাতে চাই না। অবস্থা ভালো হলেই আপনাদের বিব্রত করবো না। একজনের সঙ্গে দেখা করার কথা ছিল, বুঝতে পারিনি এত দ্রুত কারফিউ শুরু হয়ে যাবে। নেশার মতো খুঁজেই যাচ্ছিলাম, ভাবছিলাম ফিরি। এবার আপনি বসুন না। না, ঠিক আছে। আপনি কি একাই থাকেন? কেন? তাতে কি তোমার বিশেষ কোনো সুবিধা হবে? না না, তা কেন? আসলে আপনি একা আছেন কিনা তাই জিজ্ঞেস করতে চাইছিলাম। ওসব জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই, নিজের কথা বলো। আমার এই হঠাৎ ঢুকে পড়াটা আপনার ভালো লাগছে না, আমি বুঝতে পারছি। এমন বিপদে না পড়লে আমি নিজেও এভাবে। অবশ্য আপনার বিশেষ কোনো অসুবিধা থাকলে আমি চলেও যেতে পারি। আরো কোনো একটা আশ্রয়। কোথায় যাচ্ছ? দেখি আর একটা আস্তানা খুঁজে পাই কিনা। এইভাবে আপনাকে বিব্রত করা। বাবা, তোমাদের মধ্যে এত আত্মসম্মান বোধ তো সচরাচর দেখা যায় না। নাকি বিশেষ কোনো মতলব আছে? বুঝলাম না। না বোঝারই কথা। সত্য বেশি স্পষ্ট হলে বুঝতে না পারাটাই বুদ্ধিমানের লক্ষণ। এখানে বসো। আপনার কথাগুলো না কেমন অস্পষ্ট লাগছে। হয়তো আমার কাছে এই কথাগুলো তেমন কোনো মানে নেই। বললাম তো, সত্য বেশি স্পষ্ট হলে তোমারই অসুবিধা হবে। যাক দিয়ে সেসব কথা। এখানে কোথায় থাকো? এখানে থাকি না, একটা বিশেষ কাজে এসেছিলাম। ওই স্টেশনের পাশে ওই আমেরিয়া হোটেল, দিন দুয়েক হলো ওখানেই আছি। ভেবেছিলাম 2-3 দিনেই কাজ ছেড়ে ফেলতে পারবো, কিন্তু এখন গন্ডগোল শুরু হয়ে যায়। এখন দুশ্চিন্তা হচ্ছে, জানেন তো, কাজটা শেষ পর্যন্ত করে উঠতে পারবো কিনা। তোমাদের দুশ্চিন্তা হয়? মানে? না মানে দুশ্চিন্তা তৈরিতে যারা ওস্তাদ তাদের তো নিশ্চিন্তেই থাকার কথা, তাই নয় কি? ও, আপনি বলতে চাইছেন এই সমস্ত গন্ডগোলের জন্য আমরা দায়ী? হ্যাঁ, এটা তো সত্য স্বাভাবিক ঘটনা, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। আশ্চর্য, আপনি কি একটা কথা সহজ সরল ভাবে বলতে পারেন না? আপনি জানালা খুলবেন না, আমি দেখছি। কেন? আমাকে আগে দেখতে দিন। হ্যাঁ, তা তো দেখবেই। অন্যের মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে তো তোমাদের ভালোই লাগে। আপনি তুমি চুপ করো। আপনি আমি দেখতে আগে চান, আপত্তি নেই। অনুগ্রহ করে জানালাটা পুরো খুলবেন না, বাইরে পুলিশের গাড়ি টহল দিচ্ছে তো। ভেতরটাও বিশেষ নিরাপদ নয়, ঘুটঘুটে অন্ধকার। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, এখানে থাকাটা সম্মানের মনে হচ্ছে না। আপনার কথা শুনে মনে হচ্ছে সবকিছুর জন্য আমরা দায়ী। তুমি দায়ী এ কথা আমি বলছি না, কিন্তু এই দায়ভার তো তুমি অস্বীকারও করতে পারো না। কেন? যে অন্যায় আমি করিনি তার দায়ভার আমি নিতে যাব কেন?
কিছু কিছু পাপ জন্মসূত্রে উত্তরাধিকারী হওয়ার কারণে বয়ে যেতে হয়। না, অসম্ভব। এর থেকে বাইরে বেরিয়ে যাওয়া ভালো। মিথ্যা দোষারোপ যখন শুরু হয়, যুক্তি বুদ্ধি কোনো দরজায় আর খোলা থাকে না। আসছি। তুমি বেরোবে না। তুমি বাইরে বেরোলেই আমি চিৎকার করব। আপনি কি চান আমার থেকে? আমি নিজেও সঠিকভাবে জানি না। খালি সুযোগের অপেক্ষা। আমাকে যেতে দিন। অনর্থক এই পরিবেশ সহ্য করার আমার কোনো মানে হয় না। এই, তোমায় বললাম না তুমি কোথাও বেরোবে না। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তুমি কোথাও বেরোবে না। তুমি তুমি এখানে এসে বসো। বসো এখানে, বসো। বেশ, বসলাম। এবার বলুন কি বলতে চান? বিশেষ কিছু না, শুধু সময়ের অপেক্ষা। যাকে সেসব কথা না। তোমার মা বাবা কোথায় থাকে? উফ, যাক, এতক্ষণে আপনি এমন একটা প্রশ্ন করলেন যার উত্তর আমার জানা। আমার মা বাবা কেউ নেই, দুজনেই মারা গেছে। আমার দাদুর কাছে আমি মানুষ। তোমার দাদু কোথায় থাকে? ভাগলপুর। কোথায়? ভাগলপুর। হ্যাঁ, কেন? কেউ আছেন ওখানে? আপনার আত্মীয় স্বজন কেউ? ছিল ছিল, সব ছিল। এখন না, এখন ওই নামটা শুনলেই চারিদিকে খালি আগুন আর একটা মানুষের বিভৎস চিৎকার আমায় পাগল করে তোলে। মনে হচ্ছে কোনো দাঙ্গার স্মৃতি। দাঙ্গা নয়, প্রলয় প্রলয়, ধোঁয়া আর বিলা, ধ্বংস আর আত্মনাদ। জানি, দাঙ্গা ছবি এমনই হয়। আমার দাদুর কাছেও দু একটা দাঙ্গার কথা শুনেছিলাম। দাদু সেসব কথা বলতেন আর অঝরে কাঁদতেন, সেই সমস্ত মানুষের কথা ভেবে। তোমার তোমার দাদু সম্ভবত মুসলমান নয়। কে বলেছে? আমার দাদু অত্যন্ত নিষ্ঠাবান মুসলমান। মুসলমানদের চোখে জল দেখতে পাওয়া, নিজের পিঠ দেখতে পাওয়ার মতো অবস্থা প্রায় অসম্ভব বলা চলে। আমার দুর্ভাগ্য আপনি আমার দাদুকে দেখেননি। নিজের ধর্মকে ভালোবাসলেও তার কোনো গোড়ামি ছিল না। রবি ঠাকুরের মতো দেখতে, কথা বলতেন কম, কিন্তু যখন বলতেন মনে হতো সমস্ত মানুষকে ভালোবাসায় সমবেদনা। থামো! মুসলমান শব্দের একটাই মানে হিংসা। রাজ্যের জন্য ভাই ভাইকে খুন করে, মানুষ মানুষকে মেরে ফেলে নির্দ্বিধায় সামান্য ঝগড়ার পরিণতি। আচ্ছা, এই সমস্ত কাজ কোনো হিন্দু ধর্মের অমানুষ করেনি বলছেন? ইতিহাসে শুধু মুসলমানরা যারা হিংসার পথ নিয়েছিলেন, আর কেউ নেননি? বিশ্বাসঘাতক বলতে শুধুই মির্জাফর? কেন জগৎ শেঠ, রাজবল্লভ এরা নন? অদ্ভুত যুক্তি আপনাদের। থাক, তর্ক করে লাভ নেই। ঘৃণার জায়গাটা যদি এতদূর না গিয়ে থাকে তবে এক গ্লাস জল পেতে পারি? হ্যাঁ, আজ বস। আমাকে বেরোতেই হবে। মা, মা, মা। এ কি? আপনি কে? আমার নাম আব্দুল রৌফ। আব্দুল রৌফ? হ্যাঁ, হঠাৎ বিপদে পড়ে আপনার এখানে একটু আশ্রয় নিয়েছিলাম। জল। এখনই চলে যাব। আপনি নিশ্চয়ই ওনার ছেলে? হ্যাঁ, না, আমার অবাক লাগছে মায়ের ব্যবহারে। কেন? আসলে আব্দুল বাবু, মা আপনাদের উপর যেইভাবে ক্ষিপ্ত তাতে এত স্বাভাবিক ব্যবহার। এতে অস্বাভাবিকের কিচ্ছু নেই। মনের ভিতর কোনো বেদনা ছেয়ে থাকলে না, তার প্রকাশটা এমনই হয়। হ্যাঁ, আসছি। কোথায় যাবেন? দেখি কোথায় যায়। আচ্ছা ঠিক আছে, শুনুন, অবশ্যই যাবেন, কিন্তু বাইরে এখন কার্ফিউ শুরু হয়ে গেছে।
বেরোনোটা একদম সেফ না। আপনি বসুন প্লিজ। ধন্যবাদ। আরে একটু ঠেস দিয়ে হাত পা ছড়িয়ে দিন। আমি এর থেকে বেশি ঠেস দিয়ে বসতে পারি না। কেন? পিঠে একটা উপহার আছে, একটা অ্যাবনর্মালিটি, একটা দাঙ্গার উপহার। ও তাই? হ্যাঁ, অশিক্ষিত কিছু মানুষ স্বাভাবিক কতগুলো নিয়মেই ধর্মকে অন্ধের মতো আঁকড়ে ধরে। অথচ দেখুন কত ভয়ঙ্কর প্রচার। আসলে নিজেদের যুক্তি বুদ্ধিগুলো এতই দুর্বল না, যা শুনি তাই বিশ্বাস করি। আপনি না, মায়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। একটা ভয়ানক অতীত মাকে তাড়া করিয়ে বেড়ায়। মা যে এখনো উন্মাদ হয়ে যায়নি সেটাই আমাদের সৌভাগ্য। আপনার মাকে কোনো উত্তর দেওয়ার সুযোগই পেলাম না। আসলে এক গভীর অন্ধ বিশ্বাসটা ওনাকে আচ্ছন্ন করে রেখেছে। এমনিতে মায়ের কোনো তুলনা হয় না। রাজ্যের নানা কাজে ব্যস্ত। এই যে একটা মর্নিং স্কুলে পড়িয়ে আমাদের 3 জনের সংসার চালিয়েছে। এখনো পাড়ার মহিলাদের নিয়ে সেলাই স্কুল বলুন অথবা বাড়ির ছাদে বাগান, সবই ভালো, কিন্তু ওই একটা বিষয় ভীষণ গোড়া, কারো যুক্তি শুনতে চান না। অথচ আপনাকে অনেকটা সহজ মনে হয়। আমাকে কাজের জন্য রাজ্যের নানা জায়গায় ঘুরতে হয়, দেখি তো ভালো লোক মন্দ লোক সব ছড়িয়ে ছিটিয়েই আছে। তার জন্য ধর্মের লেভেলের প্রয়োজন হয় না। আপনার কি শরীর খারাপ লাগছে? না না, কথা বলুন। কথা শুনতেও বেশ ভালো লাগছে। বলছি আফতুল বাবু, আপনি আপনার কোথায় থাকা হয়? আপনারা এক সময় ওখানেই থাকতেন, ভাগলপুর। ভাগলপুর? একজনের সম্পর্কে খোঁজ নেব বলে এসেছিলাম। বেশি দিন থাকা সম্ভব নয় জানেন তো, তাই আজ একটু রিস্ক নিয়েই বেরিয়েছি। ঠিক আছে, কিন্তু এ পাড়ায় থাকে এমন কেউ? একজন তো বলছিলেন এই নামে। কি হলো? কি হলো? আপনার কি শরীর খারাপ আছে? একটু জল আনবো, খাবেন? একটু পাইচারি করি। পাইচারি করবেন? ঘুম ভাবটা না কেটে যাবে। ধরা যাক একটা। আরে 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 আপনি আপনি বসুন এখানে। আপনি বসুন, আপনি এখানে বসুন। সাবধানে সাবধানে। শুনুন, আপনি বসুন, আমি আমি জল নিয়ে আসছি। আপনি এত ব্যস্ত হবেন না। আসলে অনেকক্ষণ একটা না টেনশনের পর আপনার সাথে একটু কথা বলতে পারছি তো, তাই বোধহয় শরীরটা ছেড়ে দিচ্ছি। আপনি ব্যস্ত হন। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, বসছি আমি। বলছি আব্দুল বাবু, আপনি এখানে কার খোঁজে এসেছেন? একটা উদ্দেশ্যহীন খোঁজ বলতে পারে। ঠিকানা একটা আছে, কিন্তু জানি না সেখানেও কোনো খোঁজ পাবো। ও আচ্ছা দেখুন তো, এই নামে কাউকে চেনেন এখানে? আমি প্রায় একটা অসম্ভব কাজ হাতে নিয়েছি বলতে পারি। কলকাতাতে যখন পড়তে আসি তখনও দাদু তেমন করে কিছু বলেননি। এ কি তো মায়ের নাম লেখা আছে। কার নাম? মায়ের নাম? মা? মা? ওনাকে ডাকবেন না, আমাকে সহ্য করতে পারছেন না। কি হয়েছে? ডাকলি কেন? মা, উনি তোমার খোঁজে এসছে। আমার খোঁজে? হ্যাঁ। কেন? বলুন, মায়ের সে কি জানতে চান বলুন। আপনারা কোন সময়ে ভাগলপুরে থাকতেন? কেন? আমাকে একবার রাইটে বিশ্ববন্ধু ভট্টাচার্য আর তার বড় ছেলে, তার স্ত্রী আর ছোট ছেলে কাছ থেকে আলাদা হয়ে যায়। উনি ওখানেই গুন্ডাদের হাতে মারা যান। মুসলমান বলতে আটকাচ্ছে, বিবেক আছে এখন? মা, উনি যখন
তার বড় ছেলেকে ফেলে চলে যান, তখন কিন্তু এক বৃদ্ধ মুসলমানই ওকে বাঁচিয়েছে, লেখাপড়া শিখিয়ে বড় করেছে। কি হলো আব্দুল বাবু? আব্দুল বাবু বলুন না, সেই ছেলে কি বেঁচে আছে? আব্দুল বাবু বলুন না, সেই ছেলে কি বেঁচে আছে? আমি বিশ্ববন্ধু ভট্টাচার্যর ছেলে, উনি ওনার স্ত্রী। আপনি কি সেই ছেলেকে চেনেন? আব্দুল বাবু বলুন না, আব্দুল বাবু বলুন না, কি হলো? আব্দুল বাবু আপনি কি তাকে চেনেন? আব্দুল বাবু কি হলো মা? দীপু, দীপু, কি হলো মা? তুমি এমন করছো কেন? কি হলো মা? তুমি এমন কি হলো? কি 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 হলো মা? কি হলো মা? তুমি ওকে দেখো, আমি জল নিয়ে আসছি। আমি মা, মা তুমি কি খাইয়েছো ওকে? তুমি কি খাইয়েছো ওকে? এলিন, এলিন, দীপু, আমি তোর মা দীপু। তুমি ওকে এলডিন খাইছো মা? ও তো আর বাঁচবে না মা, ও তো বাঁচবে না মা। আমি কি করব? আমি আমি ডাক্তার ডেকে আনছি মা, আমি ডাক্তার ডেকে আনছি মা। কোনো লাভ নেই, হ্যাঁ? কোনো লাভ। আমি ওকে না পুরো শিশিটাই খাইয়েছি, পুরো শিশিটাই খাইয়েছি দেব, 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 দেব। নাহলে ও আর বাঁচবে না মা। ও বিশ্ববন্ধু ভট্টাচার্যর ছেলে, তোমার সন্তান মা, আমার দাদা। এবার তুমি পাগল হয়ে যাও মা, এবার তুমি সত্যি সত্যি পাগল হয়ে যাও মা। বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমার। কিসের চিৎকার শুনলাম? কিসের চিৎকার? তপু, তপু, তপু তোরা কোথায়? দিদি, দিদি তোমরা কোথায়? তপু, দিদি, দিদি, তপু তোমরা কোথায়? কথা বলো, সারা দিচ্ছ না কেন? দিদি, দিদি, দিদি। নমস্কার, আমাদের এই নাটকের নির্দেশক পাপড়ি বসু আপনাদের এখানে উপস্থিত আছেন। এবং আমাদের একটা নতুন নাটক আগামী 12ই ফেব্রুয়ারি, নাটকের নাম গীতিমান, মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হবে সন্ধ্যে 6:30। আমরা আশা করবো আপনারা সবাই আবার নতুন নাটক আমাদের দেখতে আসবেন। ধন্যবাদ।